ভারতীয় আগ্রাসন রুখতে আগরতলা অভিমুখে লং মার্চ, নয়াপল্টনে জনস্রোত, বিএনপির 3 সংগঠনের অংশগ্রহণ। বিকাল 5টার সময় প্রাইভেট পড়ে বাড়ি আসতেছিলাম, তখন গুলি লাগছে। স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে অনেক ভাই হাত হারাইছে, পা হারাইছে, চোখ হারাইছে। আমরা তার প্রতিবাদ জানানোর জন্য রাস্তায় নামছি আজকে। গুম খুন করে ক্ষমতা দীর্ঘায়িত করে আওয়ামী লীগ, নির্যাতনের ভয়াবহতা তুলে ধরেন ভুক্তভোগীরা, বিচারের আশ্বাস। যারা মামলা বাণিজ্য করছে, যারা চাঁদাবাজি করছে, যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে, তাদের বিরুদ্ধেও কিন্তু ছাত্র জনতা ঐক্যবদ্ধ আছে। গণ অভ্যুত্থানের পর ধস নেমেছে ভারতের আয় উপার্জনে, দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি, সম্পর্ক নতুন করে করার দাবি। এবং আদানির যে লুটপাট তন্ত্র, তার বিরোধী একজন মানুষ হিসেবে আমি ডেফিনেটলি নিশ্চিতভাবে এই পদক্ষেপকে আমি সমর্থন ও সংহতি জানাই। বাইরে তোর 1 লাখ টাকা দিচ্ছি, তুই আমার নামটা বাদ দিয়ে দে। ঠিক আছে, তুই টাকা পয়সা নিয়ে আই। জুলাই অভ্যুত্থানের মামলা নিয়ে সাভার থানার এসআই লাখ টাকার বাণিজ্য অস্বীকার রাজীব শিকদারের, প্রমাণ পেলে ব্যবস্থা। সিরিয়ার অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর ইসরায়েলের বড় ধাক্কা, 2 দিনে শত শত বিমান হামলা। এবং 6 বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ হারল বাংলাদেশ, লিটনকে অধিনায়ক করে টি-20 দল ঘোষণা, নতুন মুখ রিপন। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবার বিস্তারিত। জুলাই গণহত্যা, পিলখানা হত্যাকাণ্ড সহ সব ধরনের মানবাধিকার লঙ্ঘনের মতো অপরাধের বিচার দাবি করেছেন ভুক্তভোগী পরিবার। মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মায়ের ডাক আয়োজিত গণজামায়াতে এই আহ্বান জানান তারা। এ সময় গুম খুনে জড়িত আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর চেষ্টা প্রতিহতের ঘোষণা দেন বক্তারা। নিয়াজ মোর্শেদের রিপোর্ট। এভাবেই কান্নায় ভেঙে পড়েন আওয়ামী সরকারের শাসনামলে গুম, খুন ও নির্যাতনের শিকার হওয়া স্বজনরা। ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, তবে রয়ে গেছে তার তাণ্ডবের ক্ষত, যা বয়ে বেড়াচ্ছে এখানে উপস্থিত পরিবারগুলো। তাদের এখন একটাই দাবি, যেন বিচার করা হয়। মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়। এ সময় ভুক্তভোগীদের বক্তব্যে হৃদয় বিদারক পরিবেশ সৃষ্টি হয়। বিকাল 5টার সময় প্রাইভেট পড়ে বাড়ি আসতেছিলাম, তখন গুলি লাগছে। স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে অনেক ভাই হাত হারাইছে, পা হারাইছে, চোখ হারাইছে। আমরা তার প্রতিবাদ জানানোর জন্য রাস্তায় নামছি আজকে। যারা দীর্ঘ 15 বছর এই গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল, তাদের সবাইকে শাস্তির আওতায় আনার দাবি জানান সমাবেশে উপস্থিত রাজনৈতিক দলের নেতারা। সে সঙ্গে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান নেতারা। এই রাজনীতির লড়াই চলবেই, তারপরেও এই লড়াই নিয়েও যাতে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি। এই ফ্যাসিস্ট শাসনের যারা বাস্তবায়নকারী এবং যারা নির্দেশদাতা, তাদের প্রত্যেকের বিচার চাই। একটা ট্রাইব্যুনালে সমস্ত বিচার করা যাবে কিনা আমি জানি না, অনেকগুলো ট্রাইব্যুনাল গঠন করা দরকার। 17-18 বছরের কালো যুগে যত খুন গুম কফর হয়েছে, মানবাধিকার কমিশন তার কি বিচার করেছে? যুগ যুগ ধরে মানুষ কিন্তু নিজের জীবনকে বাজি রেখে তারা যুদ্ধ করেছে কেন? মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। গণজমায়েতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লিখিত বক্তব্য পাঠ করা হয়। বক্তব্যে বলা হয়, বিএনপি ক্ষমতায় গেলে জবাবদিহিমূলক সরকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। বিএনপিকে সরকার পরিচালনার দায়িত্ব দিলে ন্যায় বিচারের ভিত্তিতে সরকার পরিচালিত হবে ইনশাআল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, ভারতের সাথে নতজানু হয়ে নয়, সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। ভারতের সাথে কোন নতজানু সম্পর্ক আর হবে না। ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, আমাদের ঈর্ষার ভিত্তিতে। ভারতের সাথে আওয়ামী লীগের যে সম্পর্ক করেছিল, সেই সম্পর্ক যদি আগামীতে তারা স্বপ্ন দেখে, সেই সম্পর্ক এই বাংলাদেশে আর কোনোদিন সফল হবে না। সব গুম, খুন ও হত্যার বিচারের আশ্বাস দিয়ে উপদেষ্টা নাহিদ ইসলাম হুঁশিয়ারি করে বলেন, মামলা বাণিজ্য যারা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যারা মামলা বাণিজ্য করছে, যারা চাঁদাবাজি করছে, যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে, তাদের বিরুদ্ধেও কিন্তু ছাত্র জনতা ঐক্যবদ্ধ আছে। সমাবেশে জাতিসংঘের প্রতিনিধি, স্থানীয় ও আন্তর্জাতিক মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা।
ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে আখাউড়া অভিমুখে লং মার্চ কর্মসূচি শুরু করেছে বিএনপির ৩ সংগঠন। বুধবার সকাল ৯টায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে রাজধানীর নয়াপল্টন থেকে শুরু হয় এই কর্মসূচি। এরপর কিশোরগঞ্জের ভৈরব বাজারে গিয়ে পথসভা হবে। সেখান থেকে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া সীমান্তে গিয়ে হবে সমাপনী সমাবেশ। এতে বিএনপির নেতাকর্মী সহ সাধারণ মানুষও অংশ নেবে বলে প্রত্যাশা আয়োজকদের। স্বৈরাচার দেশকে ধ্বংস করে দিয়ে গেলেও এখনো সম্ভাবনা আছে। সেই সম্ভাবনা কাজে লাগাতে দলের নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কুমিল্লা বিভাগীয় কর্মশালায় ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন দেশের মানুষের ভবিষ্যৎ ধ্বংস করতে চেয়েছিল পতিত স্বৈরাচার। তারেক রহমান আরও বলেন, বিএনপি একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে চায়, তাই মানুষ ভরসা রাখে এমন কাজের মধ্য দিয়ে জনগণের আস্থা ধরে রাখতে নেতাকর্মীদের নির্দেশনা দেন তিনি। বলেন, শুধু নিজের কথা না ভেবে দেশ ও মানুষের কথাও ভাবতে হবে। ভোট ডাকাতি, নিশিরাত, দামি ভোট, এইগুলো যে দেশের কোনো ভালো কিছু করতে পারে না এটি প্রমাণিত। আমরা চাই আগামী দিনে দেশে একটি জবাবদিহিতার সরকার শুরু হোক। স্বৈরাচার অনেক কিছু ধ্বংস করে দিয়ে গেছে। এই দেশের মানুষের ভবিষ্যৎ তারা ধ্বংস করে দিতে চেয়েছিল। এখনো সম্ভাবনা আছে এবং সেই সম্ভাবনাকে যদি বাস্তবায়ন করতে হয়, মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। মানুষের সেই প্রত্যাশা পূরণের জন্য আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করি। শুধু নিজের কথা ভাবলে হবে না, আসুন আমরা দেশ এবং মানুষের কথা ভাবি। বাংলাদেশে গণ অভ্যুত্থানের ধস নেমেছে ভারতের আয় উপার্জনে। পর্যটন কমেছে 90%, কমেছে আন্তর্জাতিক ফ্লাইটও। এই অবস্থায় দুই দেশের সম্পর্ক উন্নয়নে ঢাকা সফরে আসেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। তবে বাংলাদেশের স্বার্থবিরোধী সব ধরনের চুক্তি বাতিল করে নতুন সম্পর্ক নির্মাণের পরামর্শ বিশেষজ্ঞদের। একই মত ভারতের সিনিয়র সাংবাদিক ও বিশ্লেষকেরও। হাসান মাহমুদের রিপোর্ট। গণ অভ্যুত্থানের পর কোনোভাবেই থামছে না ভারতীয় মিডিয়ার প্রোপাগান্ডা, যা পানি ঢালছে দুদেশের সম্পর্কে। নেতিবাচক প্রভাব পড়ছে বাণিজ্যেও। প্রতিবছর বাংলাদেশ থেকে ভারতীয়রা কমপক্ষে $4 বিলিয়ন রেমিটেন্স নিয়ে যায়। রপ্তানি থেকে আয় হয় অন্তত $14 বিলিয়ন। ভারতের $16 বিলিয়ন পর্যটন খাতে বরাবরই বড় অবদান বাংলাদেশি পর্যটকদের। তবে গণ অভ্যুত্থানের পর কমেছে ভারতে যাওয়া বাংলাদেশির সংখ্যা, অর্ধেকে নেমেছে ফ্লাইট সংখ্যা। সম্পর্ক অবনতির প্রভাব পড়েছে ভারতের অভ্যন্তরীণ অর্থনীতিতে। তবে সম্পর্ক উন্নয়নে সোমবার বাংলাদেশে আসেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র। দুদেশের সম্পর্ক উন্নয়নে ভারতের অবস্থান জানান দুই দেশের পররাষ্ট্র সচিব। তবে বিশ্লেষকরা বলছেন, স্বৈরাচার সরকারের সময়ে হওয়া দেশবিরোধী অসংখ্য চুক্তির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ। এ অবস্থায় দুদেশের চুক্তিগুলো পুনর্মূল্যায়ন জরুরি বলে মনে করছেন তারা। সবচেয়ে ভালো চুক্তি হচ্ছে সেটা যেটা দুই দেশের জন্য সুফল বয়ে আনবে, উইন উইন যেটাকে বলা হয়। অভিন্ন নদী পানি ডাইভার্ট করা নিয়ে অসন্তোষ আছে, আমাদের বর্ডার কিলিংস নিয়ে অসন্তোষ আছে, আমাদের অসম বিদ্যুৎ চুক্তি করা নিয়ে একটা অসন্তোষ আছে, আমাদের অসম ট্রানজিট চুক্তি করা নিয়ে একটা অসন্তোষ আছে। সার্বিকভাবে অসন্তোষটা গড়ে উঠেছে। এসব চুক্তি ভারতের জনগণের নয়, বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতে করা হয়েছে বলে মনে করেন দেশটির সিনিয়র সাংবাদিক ও বিশ্লেষকরা। চুক্তি প্রকাশ, পর্যালোচনা, প্রয়োজনে বাতিলের পরামর্শ তাদের। যদি এই চুক্তিগুলি সাম্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত না হয়, সমতার ভিত্তিতে চুক্তিগুলি স্বাক্ষরিত না হয়ে থাকে, আমি নিঃসন্দেহে মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের উচিত এই চুক্তিগুলি বাতিল করা। ইতিমধ্যেই আমি দেখছিলাম যে আদানির সঙ্গে যে বিদ্যুৎ চুক্তি, সেই সংক্রান্ত খানিকটা পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আমি একজন ভারতীয় নাগরিক হিসেবে এবং আদানির যে লুটপাট তন্ত্র তার বিরোধী একজন মানুষ হিসেবে আমি ডেফিনেটলি নিশ্চিতভাবে এই পদক্ষেপকে আমি সমর্থন ও সংহতি জানাই। পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক দুদেশের সম্পর্কে ইতিবাচক পরিবর্তন আনবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। আমাদের দেশকে বুঝে নিতে হবে যে বাংলাদেশ কিভাবে চলবে, বাংলাদেশে কারা শাসন করবে, এটা বাংলাদেশিদের নিজস্ব ব্যাপার। আমাদের এর মধ্যে মাথা ঘামানোর কোনো দরকার নেই। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।
জুলাই আগস্ট বিপ্লবে আহত বা নিহতের ঘটনায় করা মামলা যেন লাখ লাখ টাকার বাণিজ্য। এ সুযোগ নিচ্ছে কিছু পুলিশ ও কুচক্রী মহলের কাছে। সাভার থানার সাব ইন্সপেক্টরের এমন মামলা বাণিজ্যের প্রমাণ এসেছে দেশ টিভির হাতে। সাথে রয়েছে স্থানীয় কিছু রাজনৈতিক নেতারাও। সাভার প্রতিনিধি দেওয়ান ইমনকে সাথে নিয়ে এম এ আজিমার রিপোর্ট। দোকানের চাবি পর্যন্ত দেখাইছি, তাও বিশ্বাস করে নাই। পরে যখন মনে করেন যে গুলি শুট করছে একবারে কাছের থেকে, যখন গুলি করলো তখন আমার আগুন ফাটা সব মারা গেছে। জুলাই আগস্ট বিপ্লবে পুলিশের গুলি খেয়ে কোনো মতে প্রাণে বেঁচে গেলেও ডান হাত অচল সাভারের মুদি ব্যবসায়ী ইসরাফিল হোসেনের। এখন তার জন্য নতুন বিপত্তি মামলা বাণিজ্য। প্রতিদিন দোকানে বিএনপির স্থানীয় নেতা সহ পুলিশ আসছে তাকে মিথ্যে মামলার বাদী করতে। সাভার থানার এসআই দারোগা রাজীব কয় সরকারি কোনো অনুদান পাইছেন? বললাম না, আমি সরকারি কোনো অনুদান এখনো পাইনি। সরকারি অনুদান এর আগে দিয়ে দিল 2 লাখ টাকা, আপনি তো পান নাই। তে আপনি আইসেন, আপনাকে কিছু অনুদান নিয়ে দেবো না। আমাকে নিয়ে গেল হলো কোর্টে, নিয়ে রাখলাম কোর্টে। তখন কয় যে আপনি তো কেস হলো ডকুমেন্টস ছাড়া তো সরকারও দিবে না, কেউই দিবে না। বর্তমানে সাভার থানার সাব ইন্সপেক্টর রাজীব শিকদার মোবাইল ফোনে 150 জনের বিরুদ্ধে মামলা সাজিয়ে বাদী হবার প্রস্তাব দেন ইসরাফিলকে। মামলা করলে 50,000 টাকার সহযোগিতা মিলবে বলেও জানায় রাজীব। বড় ভাই আমার উপর বিশ্বাস রাখেন, সমস্ত দায়ভার আমার উপরে চাপান। সাভারে 40 জন লোক মামলা করিছে। কয়জন লোক মামলা করিছে? মিনিমাম 40 জন, তার বেশি। একটা লোকের দেখান তো যার ক্ষতি হয়েছে, উপকার ছাড়া। অনেকেই এমন মামলা করেছে বলে আশ্বস্ত করে পরবর্তীতে আসামিদের অব্যাহতি দিতে লাখ লাখ টাকার চাঁদাবাজির বুদ্ধিও দেয় সাভার থানার সাব ইন্সপেক্টর রাজীব। এই যে আসামির নামে যে গুলো দিচ্ছেন, 2 দিন পরে আসামিরা আপনার সাথে যোগাযোগ করবেন, বাইরে তোর 1 লাখ টাকা দিচ্ছি, তুই আমার নামটা বাদ দিয়ে দে। যে ঠিক আছে, তুই টাকা পয়সা নিয়ে আই, টাকা পয়সা তুই নিয়ে আই। টাকা পয়সা নিয়ে এসে দামে আপনার লোক দিবানে, আপনার ভয় নেই। বিএনপি জাতীয় লোকজন দিবানে, টাকা পয়সা নিয়ে আই। তুই টাকা পয়সা নেবেন, কোর্টে যাই হোক, থানায় এসেই হোক, বা যে সংস্থার কাছে তদন্ত দেয় তার কাছে যাই এপিটোপিট দিয়ে এসে পাবেন ভাই আমি ভুলবশত বুঝিনি, এর নামটা ঢুকে গেছে। বিষয়টি জানতে এবার পুলিশের সাব ইন্সপেক্টর রাজীব শিকদারের মুখোমুখি দেশ টিভি টিম। সম্পূর্ণ বিষয়টি অস্বীকার করেন তিনি। আমি কার নামে মামলা দিয়ে বাণিজ্য? সব তথ্য প্রমাণ আছে। আচ্ছা আসেন আমি কথা বলি কি। তবে এরপরেই ম্যানেজের চেষ্টা চালায় দেশ টিভির সংবাদকর্মীদের। বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলেনি সাভার থানার অফিসার ইনচার্জ। তবে মোবাইল ফোনে জানান যথাযথ প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে। তো যদি এই ধরনের কোনো অভিযোগ কোনো ভুক্তভোগী আমাদের কাছে আসেন, হ্যাঁ অবশ্যই তিনি নির্দ্বিধায় আমার এখানে আসবেন এবং অভিযোগ দিবেন, আমি আইনগত ব্যবস্থা করব। কিছু অসাধু পুলিশ আর মামলা চক্রের চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে উঠেছে সাভারের সাধারণ মানুষ। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। মৌলভীবাজারের মাধবছড়া খাল পুনর্খননের নামে ভোলারকান্দি রাস্তা ক্ষতিগ্রস্ত করেছে সাবেক চেয়ারম্যান শুয়েব আহমেদ। হাতিয়ে নিয়েছে বিপুল পরিমাণ টাকা। বাধা দেওয়ায় স্থানীয়দের দেওয়া হয় হুমকি থামকিও। জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি এলাকাবাসীর। সহকর্মী সালেহ এলাহি কুটিয়ার ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মৌলভীবাজারে বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়ন। এখানে 4 গ্রামের অন্তত 25,000 মানুষের যাতায়াতের একমাত্র রাস্তা ভোলারকান্দি। এই রাস্তার পাশেই রয়েছে মাধবছড়া খাল। 2022 সালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড প্রায় 4 কোটি টাকা ব্যয়ে এই খালটি পুনরায় খননের প্রকল্প গ্রহণ করে। বাস্তবায়নের দায়িত্ব পান সাবেক বনমন্ত্রী শাহাবুদ্দিনের ভাগ্নে বড়লেখা উপজেলার সাবেক চেয়ারম্যান শুয়েব আহমদ। ক্ষমতার দাপটে নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শুরু হয় খাল খনন। সেই সাথে প্রকল্পটির আশপাশের সরকারি রাস্তা কেটে মাটি ও গাছ বিক্রি করা শুরু করেন তিনি। সে কাজে বাধা দিলে ঠিকাদার ও বিগত সরকারের প্রভাবশালী নেতারা এলাকাবাসীকে পুলিশের ভয় দেখায়। এদিকে বিপুল পরিমাণ মাটি কাটায় ধসে পড়েছে রাস্তা, মসজিদ ও কবরস্থানের সীমানা প্রাচীর। মারাত্মক ঝুঁকিতে বসতবাড়ি। এখন আমরা বাড়ি নাই, গড় নাই, বাঙ্গিয়া নিচে গিয়েও এই স্থায়ী রাস্তারে খাটিয়া খান খননের কথা হইয়া
রাস্তা খনন করিয়া অনেক টাকা হাতিয়ে নিয়েছেন। রাস্তার অপর পাশের কোনো জমি না কেটে ওনারা ওই পাশের মালিকদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা ঘুষ খাইছে, আর অপর দিকে করছে কি রাস্তাটা মাঝামাঝি কেটে সম্পূর্ণ টাকা আত্মসাৎ করেছে। এখন জনগণ রাস্তা দিয়ে চলাফেরা করতে পারতেছে না। আমরা বহুত বাধা বিন্ন দিছি, এবার দিয়ে দিও না, গাছ আছেন গাছেন তোর মুরা সকালে তুললিছুন। এখন আমরা ডেলিভারি এগুলো গিলাইয়া যাওয়া করতাম পারি না, অথচ ঢাকা সিলেট একজন লাশ মারা গেলে অ্যাম্বুলেন্সে লইয়া যাওয়া করতাম পারি না, বাচ্চারা স্কুল মসজিদ যাইতে পারে না। সঠিক নিয়মে কাজ না করায় এত বড় প্রকল্পটি মানুষের কোনো কাজে আসেনি বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি। উত্তর দিকে গাংটা না খনন করিয়া দক্ষিণ দিকে খরায় রাস্তার খুব ক্ষতি হচ্ছে। গাছ কাটায়, গাছের মুড়া তুলায় আরো ক্ষতি হচ্ছে। এগুলো না তুললে অত ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। মানুষের ভোগান্তি নিরসনে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে রাস্তাটি সংস্কারের নির্দেশ দিয়েছেন বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। তো এখানে রাস্তাটার বেহাল দশা দেখে আমি আপাতত উপজেলা আমাদের যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় আছেন ওনাকে সাময়িকভাবে যাতে লোকজন চলাচল করতে পারে তার ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ প্রদান করেছি, এবং এলাকাবাসীর পক্ষ থেকে আমরা যে আবেদনটা পেয়েছি রাস্তাটার বিষয়ে সেটা আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে সংস্কারের আবেদন সহ সেই আবেদনটাকে আমরা পাঠানোর ব্যবস্থা নিচ্ছি। খাল খননে এই দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ ও রাস্তাটির দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। জয়পুরহাটে জেকে বসেছে শীত, এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম রেজা। রেজা, জনজীবনে এই শীতের প্রকোপ বা প্রভাবটা আপনি কেমন দেখছেন সেখানে জানাবেন। হ্যাঁ, তো আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের 0 পয়েন্টে। এটা হচ্ছে কেন্দ্রীয় মসজিদ চত্বরে। আমি একটা বিষয় জানিয়ে রাখি যে জয়পুরহাট কিন্তু কৃষি নির্ভর এলাকা, এবং সাধারণ খেটে খাওয়া মানুষের সংখ্যাই কিন্তু বেশি। তো আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এই কৃষি নির্ভর এলাকায় কিন্তু আপনি জানেন যে আলু কিন্তু লাগানোর পর কিন্তু এখন কিন্তু আলুর যে পরিচর্যার কাজ চলছে, আলু বাঁচছে সাধারণ কৃষকরা, এবং আপনার যে বিভিন্ন শীতকালীন সবজি তারা কিন্তু সরবরাহ করে আমাদের স্থানীয় বাজারে। তো সেগুলো কিন্তু সকাল থেকেই কিন্তু এই 10টা 11টা 12টার মধ্যেই কিন্তু করে। কিন্তু আমি আরেকটা বিষয় জানিয়ে রাখি, গত 3 দিন থেকে কিন্তু জয়পুরহাটে কোনো প্রকার সূর্যের আলো কিন্তু আমরা কিন্তু দেখতে পাইনি, এবং যে এখানকার যে স্থানীয় যে ব্যবসায়ীরা যেটি জানিয়েছেন যে তাদের কিন্তু কাস্টমার, যে দোকানে যে তাদের কাস্টমার সেটা কিন্তু খুবই কম আসছে, এবং জরুরি প্রয়োজন ছাড়া কিন্তু শহরে লোক সমাগম কম হচ্ছে, এমনটি এখানকার যে ব্যবসায়ীরা আছেন তারা কিন্তু জানিয়েছেন। এবং সাধারণ যে শ্রমিক, অটো শ্রমিক, রিক্সা শ্রমিক, ভ্যান শ্রমিক এবং পুলিশ শ্রমিক এবং রাজমিস্ত্রি সহ যেগুলো যে একেবারে দিনমজুর, তারা কিন্তু এই গত টানা 3 দিন থেকে কিন্তু চরমভাবে বিপাকে পড়েছেন। তারা জুবুথুবু অবস্থায় কিন্তু তাদের কর্মস্থলে আসছে, কিন্তু কর্মস্থলে কিন্তু তারা কিন্তু সেভাবে শহরে যে শ্রমিক যারা পরিবহন কাজ করেন তারা কিন্তু এখানে যাত্রী কম পাচ্ছে। তো আজকে গত টানা 3 দিন পর কিন্তু আজকে শহরে একটু সকাল থেকেই কিন্তু এখানে সাধারণ মানুষ কিন্তু একটু বেরিয়েছে, কারণ যে জীবিকার টানে বা নিজের প্রয়োজনে কিন্তু তারা বেরোচ্ছে। তো এখানকার একজন সাধারণ মানুষের সঙ্গে কথা বলে আমি জানতে চাই যে আপনি তো এখানে শহরে এসেছেন, শীতের অবস্থা কেমন? অত্যন্ত শীত, 3 দিন থেকে অত্যন্ত শীত, খুবই কষ্ট, সাধারণ জনগণ খুবই কষ্টের মধ্যে আছে, বাইরে বের হতে পারছেন না, বিশেষ করে গ্রাম অঞ্চলে খুবই শীত, অত্যন্ত শীত, খুবই ভয়ানক অবস্থা। ধন্যবাদ। একটা বিষয় জানিয়ে রাখি যে জয়পুরহাটের কিন্তু আবহাওয়া অফিস নেই। এই আবহাওয়া অফিস পাশের উপজেলা যেখানে নওগাঁ জেলার বদলগাছি উপজেলা আবহাওয়া অফিস থেকে আজকে সকালে যেটা 6টার যে আবহাওয়া তারা মেপেছে যেটি জানিয়েছেন 11.7 সর্বনিম্ন সেলসিয়াসে কিন্তু আজকে আবহাওয়া। গতকাল কিন্তু এরকমই 13 ডিগ্রিতে ছিল। তো বলা যায় যে আসলে যে জেলার 3 দিন থেকে টানা
যে সূর্যের কিন্তু আলো আমরা দেখতে পাইনি, এবং সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ এবং দরিদ্র মানুষরা, যারা নিম্ন আয়ের মানুষ, যারা প্রতিদিনই কাজ করে এবং তারা কিন্তু রোজগার করে বাড়িতে বাজার করে নিয়ে যায়, তারা কিন্তু তাদের আয় কিন্তু অর্ধেকে নেমে এসেছে এমনটি জানিয়েছেন। পাশাপাশি যে আমাদের কৃষি নির্ভর এলাকার যে সরবরাহ করতে সকাল থেকে তাদের জমির ক্ষেত থেকে কিন্তু এই তাদের সবজি স্থানীয় বাজারে কিন্তু সরবরাহ করে, কিন্তু সেটি কিন্তু অনেকটাই তারা পরিবহনে সরবরাহ করে, পরিবহন ঠিক মতো পাচ্ছে না। পাশাপাশি এই শীতের মধ্যে কিন্তু তারা সরবরাহ করছে এবং ক্রেতা সমাগমও কমছে। সর্বোপরি বলা যায় যে একটা শীতের ভালো রকমের প্রভাব পড়েছে। এই ছিল আমার জয়পুরহাট থেকে শীতের পরিস্থিতি নিয়ে সর্বশেষ। আমি স্টুডিওতে তোয়ার কাছে চলে যাচ্ছি। তোয়া, আপনাকে ধন্যবাদ রেজা। জয়পুরহাট থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী রেজাউল করিম রেজা। মেহেরপুর জেনারেল হাসপাতালের নতুন ভবন হস্তান্তর জটিলতায় চালু না হওয়ায় ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। পুরাতন ভবনের বারান্দায় গাদাগাদি করে থাকতে হচ্ছে রোগীদের। এদিকে স্বাস্থ্য বিভাগ বলছে সেবা প্রদানের পরিবেশ তৈরি হয়নি নতুন ভবনে। অন্যদিকে গণপূর্ত বিভাগ বলছে নকশা অনুযায়ী সম্পন্ন হয়েছে ভবনের কাজ। জাহিদুর রহমানের তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সাইনবোর্ডে 250 শয্যার হাসপাতাল হলেও আসল চিত্রটা একেবারেই ভিন্ন। এ পর্যন্ত একজন রোগীরও সেবা নেয়ার সুযোগ হয়নি মেহেরপুর জেনারেল হাসপাতালের নতুন এ ভবনে। 72 কোটি 50 লাখ টাকা ব্যয়ে নির্মিত হয় হাসপাতালের 8তলা ভবন। 2023 সালে ভবনটির উদ্বোধন করা হলেও নানা ত্রুটির অভিযোগ এনে হাসপাতালটিতে সেবা কার্যক্রম শুরু করছে না কর্তৃপক্ষ। চাপ থাকায় পুরাতন ভবনের মেঝে কিংবা বারান্দায় থেকে চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের। মানুষের চলাচলের পথ, সেই পথের পাশে আমরা জায়গা পাই। বাচ্চাকে নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছি। এখানে যে পরিমাণ ব্যবস্থাপনা আছে তার চেয়ে 3-4 গুণ রোগী বেশি। এখানে সবারই সমস্যা আছে, ঠিক আছে। এখানে যে বসি, যেখানে এই যেমন এখানে যাচ্ছে, ঠিক আছে, এই যে পায়ে ধুলো নোংরা এখানে আসি, তাই নাকে আসছি, আসছি, কিন্তু যদি বেড থাকতো সমস্যা হতো না। কিন্তু সেবা নিতে এসে মানুষ যারা ভর্তি হয় তারা খুব অনেক কষ্ট করে, কারণ জনসংখ্যা অনুসারে হাসপাতালের সিট সংখ্যা খুবই সীমিত। সব মিলিয়ে মাত্রাতিরিক্ত রোগী সামলাতে হিমশিম অবস্থা ডাক্তার ও নার্সদের। আবহাওয়া চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে, এখন আবার শিশু রোগী বাড়বে বা একটা নির্দিষ্ট সময় ডায়রিয়া রোগী বাড়ে, তখন তো সেই ওয়ার্ডের উপর দিয়ে অনেক প্রেশার যায়। নিরাপত্তাজনিত কিছু সমস্যার কারণে কয়েকটা জিনিস একটু মিসিং ছিল, তো আমরা সেই মিসিং জিনিসগুলোতে সুপারিশ আকারে আমাদের সম্মানিত তত্ত্বাবধায়ক মহোদয় বরাবর একটা সুপারিশ দিয়েছি। হসপিটালে যারা সেবা প্রার্থী আসছে তারা অনেক ভোগান্তির শিকার হচ্ছে। আমরা বিশেষ করে তাদেরকে সিটে রাখতে পারছি না, কারণ আমাদের এই ভবনটা এখনো 100 শয্যার এবং আমাদের রোগী থাকে 350 থেকে 400, বাকি রোগীকে ফ্লোরিং করতে হবে। এদিকে নকশা অনুযায়ী কাজ সম্পন্ন করার দাবি জানিয়েছে গণপূর্ত বিভাগ। আমাদের নকশা অনুযায়ী এবং ডিজাইন অনুযায়ী কাজ কমপ্লিট, এবং শিডিউলে বা টেন্ডারে যা ছিল আমরা সেই অনুপাতে কাজ শেষ করেছি। উনি যে ত্রুটিগুলো আমাদের বলছে সে ত্রুটিগুলো আসলে আমাদের শিডিউল আমাদের ভিতর নাই, যেগুলো আমরা বিল দিয়েছি সে ধরনের কোনো ত্রুটি আমাদের নাই। বিল আমরা যে বিলগুলো দিয়েছিলাম। সব জটিলতা কাটিয়ে নতুন ভবন দ্রুত চালুর দাবি রোগীর স্বজন ও এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় বাণিজ্যিকভাবে উৎপাদন করা হচ্ছে নানা জাতের শীতকালীন সবজির চারা। প্রতি বছর ভাদ্র থেকে মাঘ মাস পর্যন্ত চলে এই কার্যক্রম। চারার গুণগত মান ও ফলন ভালো হওয়ায় চাহিদাও ছড়িয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। মেহেদী নুর পরশের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বেহাইর গ্রামের বিস্তীর্ণ মাঠ জুড়ে উৎপাদন হচ্ছে নানা জাতের শীতকালীন সবজির চারা। আর্থিক সচ্ছলতার জন্য ভাদ্র থেকে মাঘ মাস পর্যন্ত চলে এই কর্মযজ্ঞ। চলতি শীত মৌসুম ঘিরে বাণিজ্যিকভাবে 40 হেক্টর জমিতে উৎপাদন হচ্ছে ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি, টমেটো, লাউ, মরিচ সহ বিভিন্ন ফসলের উন্নত জাতের চারা। প্রকারভেদে 1000 পিস টমেটো চারা বিক্রি হয় 1800 থেকে 2000 টাকা, ফুলকপি 2000 থেকে 2500, মরিচ 2500 থেকে 3000, বেগুন ও বাঁধাকপি 1500 থেকে 2000 ও ব্রোকলি 2500 থেকে 3000 টাকা। তবে চারা বীজের দাম বেড়ে যাওয়ায় কমেছে লাভ। বীজের দামটা বাইরে জায়গা, প্রচুর পরিমাণ বাইরে জায়গা। অনেক সময় দেখা গেছে বীজের দামটা কম হইলে আমরা কিছু লাভবান হইতাম আর কি। যদি সরকারিভাবে আমাদেরকে আরো সহযোগিতা করতো আমরা হয়তো আরো একটু লাভবান হতে পারতাম।
বীজের দামটা আগে কম আসলো, এখন বাইরে গেছে, তেমন একটা লাভবান নেই। গুণমান ও ফলন ভালো হয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে কৃষকরা ব্রাহ্মণবাড়িয়া আসেন সবজির চারা কিনতে। আমরা গ্রাম হইল সোলপুর, আমরা তো বীজ তৈরি করতে চারা তৈরি করতে পারি না, তারা চারা তৈরি করে, তারা আমরা কিনা নেওয়ান লাগে। বাড়ি সানপুর আইসিলু সন্ধি জেলাতে এই ব্রাহ্মণবাড়িয়া বিয়া সারা দেয়, সারা হারা যেমন কয়া দিয়ে মনে আমরা পাই। চারা উৎপাদন বাড়াতে সহজ শর্তে ঋণের পাশাপাশি কৃষকদের প্রযুক্তিগত প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তা। তারা যেন সহজ শর্তে কম সুদে তারা ঋণ পেতে পারেন, আমরা তালিকা করে ব্যাংকের সাথে যোগাযোগ করব এবং ব্যাংকে তাদের তালিকাটা প্রেরণ করব। তবে শুধু কথার কথা নয়, সবজি চারা উৎপাদন বাড়াতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে এমনটাই আশা কৃষকদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। আন্তর্জাতিক খবর। সিরিয়ার নতুন অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আল বশির। 2025 সালের 1 মার্চ পর্যন্ত ক্ষমতায় থাকবে তার এই অন্তর্বর্তী সরকার। বিদ্রোহীদের 12 দিনের ঝোড়ো অভিযানে রাজধানী দামেস্ক দখল হওয়ার আগে 41 বছর বয়সী আল বশির বিদ্রোহীদের নেতৃত্বাধীন সালভেশন গভর্নমেন্ট পরিচালনা করছিলেন। আল বশিরের জন্ম 1983 সালে ইদলিবের জাবাল আল জাউইয়া শহরে। আলেপ্পো ইউনিভার্সিটিতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে লেখাপড়া সম্পন্ন করেন তিনি। এরপর শরিয়াহ ও আইন নিয়ে লেখাপড়া করেন ইদলিব ইউনিভার্সিটিতে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর সিরিয়ার ইতিহাসে প্রথমবারের মতো সবচেয়ে বড় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, গেল 48 ঘন্টায় সিরিয়ায় শত শত বিমান হামলা চালায় দেশটি। আল জাজিরা জানায়, সিরিয়া 48 ঘন্টার মধ্যে অন্তত 480 বার হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার এক ভিডিও প্রকাশ করে সেনাবাহিনীর দাবি, জঙ্গিবাদের উত্থান ও রক্ষার্থে সিরিয়ার অস্ত্র ভাণ্ডারগুলোতে হামলা চালানো হয়। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কাটোস জানায়, সিরিয়ার দক্ষিণাঞ্চলে একটি প্রতিরক্ষা অঞ্চল তৈরি করবে দেশটি। লিটন দাসকে অধিনায়ক করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 15 সদস্যের টি-20 দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলের নতুন মুখ পেসার রিপন মণ্ডল। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় দলে নেই নিয়মিত অধিনায়ক নাজমুল শান্ত। টেস্ট ও ওয়ানডে সিরিজে নেতৃত্ব দেওয়া মেহেদী মিরাজ আছেন টি-20 স্কোয়াডে। উইন্ডিজ সিরিজ থেকে ছুটি নেওয়া মুস্তাফিজের জায়গায় সুযোগ পেয়েছেন তানজিম সাকিব, তবে বাদ পড়েছেন আরেক পেসার শরীফুল ইসলাম। দলে ফিরেছেন শামীম পাটওয়ারি, আফিফ হোসেন ও নাসুম আহমেদ। কিংস্টনে সিরিজের প্রথম টি-20 16 ডিসেম্বর। এই ছিল এখনকার সংবাদ সকাল। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।